ভালো আজকে আমরা অর্গানিকের যে কাজটা নিয়ে আসলাম বা যে টপিকটা নিয়ে আসলাম সেটা হচ্ছে সমবায়তা। সমবায়তা কি? সমবায়তা বা যেটাকে ইংলিশে আমরা বলি আইসোমারেশন। ব্যাপারটা বুঝবে, ধরো এ আর বি দুটো কম্পাউন্ড আছে, এদের যে আণবিক সংকেত, দুটোই আণবিক সংকেতই সেম। আণবিক সংকেত বলতে ধরো তুমি গ্লুকোজের সংকেত যদি লেখো, তো গ্লুকোজে কী লিখো, বা ধরো তুমি গ্লুকোজের জায়গায় সাপোজ ইথার লিখেছো, ডাইমিথাইল ইথার। এর আণবিক সংকেত কি? এর আণবিক সংকেত বলতে এখানে কার্বন কটা আছে লিখে দেবো C2, এইচ কটা আছে H6, ও কটা আছে ও। আর একটা তুমি ধরো লিখলে CH3 CH2 ও H, এটা লিখলে CH3 CH2 OH। তাহলে দেখো এখানেও যদি আণবিক সংকেত লেখো, তাহলে দুটো কার্বন, টোটাল 6টা হাইড্রোজেন, একটা অক্সিজেন। তা দেখো আণবিক সংকেত দুজনেরই সেম। তো আণবিক সংকেত সেম হওয়া মানে এটা না যে যৌগটাও সেম হতেই হবে বা হবে। সুতরাং এই অবস্থাতে আমাদেরকে কি বুঝতে হবে, যে এই যে বললাম এ আর বি এর মধ্যে সমবায়তা বলতে কী বোঝে, অর্থাৎ আণবিক সংকেত থাকবে একই, কিন্তু তাদের ভৌত বা রাসায়নিক যে বিক্রিয়া বা ধর্ম সেটা কী হবে, আলাদা আলাদা হবে। অর্থাৎ তাদের উপর থেকে যদি আণবিক সংকেত দেখো দেখে মনে হবে সেম, কিন্তু তাদের রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম বা তাদের ত্রিমাত্রিক গঠন বা তাদের ফাংশনাল গ্রুপের গঠন বিভিন্ন রকম হবে, অর্থাৎ এটা আলাদা হবে। তো সুতরাং যাদের আণবিক সংকেত সেম কিন্তু ভৌত রাসায়নিক ধর্ম আলাদা, তারা একে অপরের সমবায়তা। ঠিক যেমন এই ডাইমিথাইল ইথার আর ইথানল, এরা একে অপরের সমবায়তা। তাহলে সমবায়তা কাকে বলে? সমবায়তা তাকেই বলা হয় যার, বললাম, আণবিক সংকেত সেম, কিন্তু যার আণবিক সংকেত সেম কিন্তু রাসায়নিক ও ভৌত ধর্ম ডিফারেন্ট, তাকেই আমরা বলি কি? তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি একে অপরের সমবায়তা। ঠিক আছে, সমাবয়ব। আর সমবায়তাটা কি? যে এই যে ধর্ম, এই যে সমবায়তা দেখানোর ধর্ম সমবায়, ঠিক আছে, যে একে অপরের সাথে আণবিক সংকেত সেম কিন্তু আলাদা, এই যে ধর্মটা, এটাকেই বলে সমবায়তা। তো আমরা আজকে এবার যাব কোন দিকে, যে সমবায়তা যে জিনিসটা বললাম ওটা অ্যাকচুয়ালি কত রকমের হয়, কত ডিফারেন্ট আছে এদের মধ্যে, এটা আমরা এখন বোঝার চেষ্টা করব। চলো তাহলে এবার আমরা দেখে নিই যে সমবায়তা যে আছে এটা কত রকমের ভাগ হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে সমবায়তাকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে গঠনগত সমবায়তা আর একটা হচ্ছে ত্রিমাত্রিক সমবায়তা। একটা গঠনগত সমবায়তা আর একটা ত্রিমাত্রিক সমবায়তা। ঠিক আছে, এবার দেখো গঠনগত সমবায়তা যদি দেখো, তাহলে দেখো কত রকমের ভাগ আছে। এর মধ্যে আবার দেখো 6 রকমের পাওয়া যায়। এর মধ্যে দেখো 6 রকমের কী পাওয়া যাচ্ছে, ভাগ পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে শৃঙ্খল ঘটিত সমবায়তা, অবস্থান ঘটিত সমবায়তা, কার্যকরী গ্রুপ ঘটিত সমবায়তা, মেটামারিজম, বদ্ধ শৃঙ্খল ও মুক্ত শৃঙ্খল সমবায়তা, আর টটোমারিজমস। এই 6টা ভাগ আছে, এদের সম্পর্কে একটু পরে আলোচনা করব। ত্রিমাত্রিকে দেখো আলোকীয় সমবায়তা, জ্যামিতিক বা সিস ট্রান্স সমবায়তা, কনফরমেশনাল সমবায়তা, এই 3টে পার্ট আছে ত্রিমাত্রিক সমবায়তায়। তাহলে ভাই এবং বোনেরা, আমরা বুঝতে পারছি যে সমবায়তাকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়, একটা গঠনগত, একটা ত্রিমাত্রিক সমবায়তা। গঠনগত সমবায়তাকে আবার 6 ভাগে ভাগ করা হয়, শৃঙ্খল গঠিত, অবস্থান গঠিত, কার্যকরী গ্রুপ গঠিত, মেটামারিজমস, বদ্ধ শৃঙ্খল, মুক্ত শৃঙ্খল, আর টটোমারিজমস। আবার ত্রিমাত্রিক সমবায়তাকেও 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আলোকীয় সমবায়তা, জ্যামিতিক বা সিস্টান সমবায়তা, কনফরমেশনাল সমবায়তা। তাহলে আমরা এবার এগিয়ে যাব
প্রত্যেক গঠনগত সমবায়তার প্রত্যেকটা ভাগকে ধীরে ধীরে বোঝার যে ওরা কোন জিনিসটা কোনটা, বা এদের কাকে কি বলে এবং কেন, ওদের সম্পর্কে জেনে নেব। তো আমরা তাহলে এগিয়ে যাই কার দিকে? গঠনগত সমবায়তার প্রকারভেদগুলোকে আরও বিস্তারিতভাবে জেনে নেওয়াতে। তাহলে আমরা চলে আসলাম এটাতে, গঠনগত সমবায়তার প্রত্যেকটা যে ভাগ আছে এই প্রত্যেকটা ভাগকে আলাদা আলাদা করে বোঝার চেষ্টা করার জন্য। তো আমরা প্রথমেই চলে আসি শৃঙ্খল গঠিত সমবায়তাতে। শৃঙ্খল গঠিত সমবায়তা যদি তুমি দেখো তাহলে জিনিসটা কি, এবার আমরা ওটা আলোচনা করব। দেখো শৃঙ্খল গঠিত সমবায়তা জিনিসটা কি, চলো তাহলে আমরা এবার দেখে নিচ্ছি। ধরো তোমার কাছে, আমি অলরেডি এটা ক্লাসে পড়িয়েছিলাম বা তোমরা ইউপ্যাক নাম করেছো। শৃঙ্খল গঠিত আর শাখা গঠিত দুরকম হতে পারে, শাখাও থাকতে পারে কোনো একটা কম্পাউন্ডে। তো এটা আমি এখন পেন্টেন, নর্মাল পেন্টেন বা পেন্টেন 1 2 3 4 5 5টা আছে পেন্টেন। কিন্তু আমরা যদি এটাকে একটা শাখা যুক্ত লিখে দিই, তাহলে এটাকে বলেছিলাম আইসোপেন্টেন। এখানে দুটো শাখা হয়ে গেল, ঠিক আছে। এখানে সমস্ত কার্বন শৃঙ্খলে আছে, প্রধান শৃঙ্খলে। এখানে কিন্তু সমস্ত কার্বন প্রধান শৃঙ্খলে নয়, একটা কার্বন কি হচ্ছে শাখাতে চলে গেছে। এখানে দুটো কার্বন শাখাতে চলে এসছে। তো তুমি যদি দেখো এদের প্রত্যেকটা, আমি বলেছিলাম আগেও যে সমবায়তা মানে হচ্ছে এদের প্রত্যেকের যে আণবিক সংকেত থাকবে সেটা সেম থাকবে। আণবিক সংকেত বলতে এখানে কার্বন কটা আছে? 1 2 3 4 5 কার্বন আছে 5টা, মানে C5। এখানে হাইড্রোজেন কটা আছে দেখে নিচ্ছি, 3 2 5 2 7 2 9 3 12, তার মানে হাইড্রোজেন হচ্ছে 12টা, তার মানে C5H12। এবার এটার ক্ষেত্রে দেখে নিই এর আণবিক সংকেত কী বেরোচ্ছে। প্রত্যেকটার কিন্তু আণবিক সংকেত সেম যদি হয় তাহলেই এরা কিন্তু সমবেত হবে, নাহলে হবে না। 1 2 3 4 5 5টা কার্বন আছে, ভালো কথা, মিলে গেল। এবার দেখি হাইড্রোজেন কটা আছে, 3 3 6 3 9 1 10 2 12, তাহলে হাইড্রোজেনও আছে 12টা। তাহলে এটা কনফার্ম যে এই দুটো একে অপরের সমবায়তা। কোন সমবায়তা? শৃঙ্খল গঠিত সমবায়তা। কেন শৃঙ্খল গঠিত বলছি? কারণ এরা শুধু শৃঙ্খলেরই পার্থক্য এদের মধ্যে দেখতে পাচ্ছি। এদের আণবিক সংকেত সেম, কিন্তু এদের শৃঙ্খল গঠিত এদের পার্থক্য আছে। অর্থাৎ এখানে প্রত্যেকটা কার্বন বা সমস্ত কার্বনই শৃঙ্খলেই আছে, প্রধান শৃঙ্খলে আছে। কিন্তু এখানে সমস্ত কার্বন প্রধান শৃঙ্খলে নাই। 5টা কার্বনের মধ্যে 4টা প্রধান শৃঙ্খলে আছে, একটা কার্বন শাখাতে চলে এসছে। ঠিক একই রকমভাবে যদি নিচেরটাতে দেখি যে এখানে কটা কার্বন আছে, 1 2 3 4 5, 5টা কার্বন এখানেও আছে। এখানে হাইড্রোজেন কটা আছে, 3 3 6 3 9 3 12, তাহলে এখানেও 12টা হাইড্রোজেন আছে। এটাকে আমরা বলছিলাম মনে করো নিওপেন্টেন। এটাকে বলছিলাম আমরা আইসোপেন্টেন, ঠিক আছে। আর এটাকে বলছিলাম পেন্টেন। আমরা কদিন আগেই করেছিলাম উপসর্গ করতে গিয়ে বিভিন্ন গ্রুপ সম্পর্কে যখন জানতে যাই তখন এই পেন্টেন, নিওপেন্টেন, আইসোপেন্টেন সম্পর্কে আমাদের কিন্তু নলেজ হয়ে গেছিল। তো দেখো এরা প্রত্যেকের দেখো যে আণবিক সংকেত আছে, প্রত্যেকের আণবিক সংকেত কিন্তু সেম হচ্ছে, কিন্তু এদের যে এই স্ট্রাকচার আছে, যে শাখা আর শৃঙ্খলের ব্যাপারটা আছে, সেটা কিন্তু এখানে চেঞ্জ আছে। তাই এই জায়গাটাকে আমরা বলি শৃঙ্খল ঘটিত সমবায়তা। অবশ্যই এটা গঠন স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে, তাই গঠনগত সমবায়তার মধ্যেই পড়ছে, ঠিক আছে। তাহলে এটা শৃঙ্খল গঠিত সমবায়তা। তাহলে আমরা শৃঙ্খল গঠিত সমবায়তা বুঝে নিলাম, অর্থাৎ একটাতে শাখা বিহীন আছে, একটাতে শাখা যুক্ত আছে। তাহলে যদি ওদের আণবিক সংকেত সেম হয় তাহলে ওরা একে অপরের কিন্তু শৃঙ্খল গঠিত সমবায়তা হবে। এখন কিন্তু উদাহরণ দেয় যে প্রশ্নের বিক্রিয়াতে, পরীক্ষাতে, বা অনেক সময় কারণ জিজ্ঞাসা করে যে শৃঙ্খল গঠিত সমবায়তা কি, একটু উদাহরণ দিয়ে বোঝাও। বা তোমার পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে এর মধ্যে কোন জোড়াটি, মানে কোন দুটো পদার্থ একে অপরের মধ্যে শৃঙ্খল গঠিত সমবায়তা বা একে অপরের কার্যকরী গ্রুপ গঠিত সমবায়তা, বা এরকমভাবে কোশ্চেন তোমাদের কিন্তু
দিতে পারে। যেমন আমি বললাম যে এইটা হয়তো পরীক্ষায় দিয়ে দিল, আর অপশানের মধ্যে 4টার মধ্যে এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে দিল, বলছে কোনটা এই পেন্টেনের শৃঙ্খল গঠিত সময়বায়তা, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমার অপশানে দিয়ে দিল। তো যেটাই দেখ না কেন এই দুটোর মধ্যে সেটাই কারেক্ট অপশান। ঠিক আছে, তো এরকম ধরনের অনেক রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন করেন। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে এখানে ডাইরেক্ট কোশ্চেন হয় সময়বায়তা কী, উদাহরণ দাও। মানে সময়বায়তা বলতে যে কোনো একটা ফিক্স সময়বায়তা বলতে দেবে, শৃঙ্খল গঠিত বা অবস্থান গঠিত বা কার্যকরী গ্রুপ গঠিত, বা একটা পদার্থের নাম বলবে, এর অবস্থান গঠিত সময়বায়তা দেখাও, এর কার্যকরী গ্রুপ গঠিত সময়বায়তা লেখো, এর সমবায় একটা পদার্থের উদাহরণ দাও, এরকম ধরনের বদলো। অর্থাৎ অ্যালকোহলের ধরো ইথানলের সমবায় একটা মানে কার্যকরী গ্রুপ গঠিত সমবায়তা উদাহরণ হচ্ছে, আমি একটু আগেই প্রথমেই ক্লাসে দেখিয়েছিলাম, নাহলে রিভাইন্ড করে দেখে নেবে ভিডিওটা, যে শুরুতেই বলেছিলাম যে ইথার ডাইমিথাইল ইথার CH3O CH3 আর CH3CH2OH একে অপরের গঠনগত সময়বায়তা একে অপরের আণবিক সংকেত সেম, কিন্তু এদের মধ্যে একটার মধ্যে OH কার্যকরী গ্রুপ আছে, একটাতে O কার্যকরী গ্রুপ আছে, ইথার আছে, একটাতে অ্যালকোহল আছে, তাই এরা একে অপরের কিন্তু কার্যকরী গ্রুপ গঠিত সময়বায়তা। যদি ইথার দিয়ে দেয় আর বলে ওরা সমবায় আঁকো, কার্যকরী গ্রুপ গঠিত সমবায় আঁকো, তাহলে ওটা তোমাকে দিতে হবে অ্যালকোহল। আর অ্যালকোহল যদি এঁকে দেয় আর বলে এর কার্যকরী গ্রুপ গঠিত সমবায় লেখো, তাই তোমাকে দিতে হবে ইথার। তাহলে কোশ্চেন প্যাটার্ন বুঝে নিচ্ছ তোমরা। এরপরে আমরা নেক্সট টপিকে যাব, সেটা দেখে নিই কী আছে। এবার শৃঙ্খল গঠিত সমবায়তা হওয়ার পর এবার আসছি আমরা অবস্থান গঠিত সমবায়তার উপরে। এবার তাহলে আমরা দেখব অবস্থান গঠিত সমবায়তা কাকে বলে। চলো একটা উদাহরণের সাহায্যে আমরা বুঝে নিই। না তোমার কাছে এটা আছে, তো অবশ্যই তুমি যদি এর IUPACর নাম করো তাহলে এর অবস্থান কত আছে 2-এ, তাহলে 2-মিথাইল পেন্টেন। এবার আমি এটাকে এইভাবে লিখছি CH3CH2CH CH3CH2CH3। তাহলে এটা দেখো, এটার নাম যদি লিখি তাহলে লিখবো 3-মিথাইল পেন্টেন। কী লিখবো? 3-মিথাইল পেন্টেন। তাহলে দেখো 3-মিথাইল পেন্টেন যখন লিখছি আমরা, ঠিক আছে, তো এই 3-মিথাইল পেন্টেন আর 2-মিথাইল পেন্টেন ভালো করে দেখো, এর মিথাইল গ্রুপের পজিশনটা হচ্ছে 2 নম্বরে, এই মিথাইল গ্রুপটার পজিশন হচ্ছে 3 নম্বরে। এদের সবই দেখবে যদি এদের করো কার্বন সংখ্যার হাইড্রোজেন সংখ্যা লেখো, মানে আর এক কথা যদি আণবিক সংকেত লেখো, তাহলে দুটোই সেম পাবে। কীভাবে? কার্বন 1 2 3 4 5 6, 6টা কার্বন আছে মানে C6, হাইড্রোজেন 3 3 6 3 9 10 12 14, তাহলে 14। এখানেও দেখো 1 2 3 4 5 6, 6টা কার্বন, আর হাইড্রোজেন 3 3 6 3 9 10 2 12 2 14, তাহলে হাইড্রোজেন হচ্ছে 14টা। তাহলে দেখো এদের আণবিক সংকেত সেম, কিন্তু এই যে মিথাইল গ্রুপের যে পজিশনটা সেটা কিন্তু আলাদা আলাদা। এটাতে একটা অবস্থান আছে 2 নম্বর অবস্থানে, এটা আছে 3 নম্বর অবস্থানে, বা এখানে মিথাইলের জায়গায় OHও থাকতে পারে, অর্থাৎ সবই সেম আছে, শুধু তাদের অবস্থানটা চেঞ্জ আছে। এরকম ধরনের যদি সময়বায়তা হয় তাহলে সেটা আমরা বলবো কী ঘটিত সময়বায়তা? অবস্থান ঘটিত সময়বায়তা। চলো আরও একটা দেখে নিচ্ছি অবস্থান ঘটিত সময়বায়তার উদাহরণ। এটা আছে, এটার নাম কি? 1-বিউটিন। এটার নাম হচ্ছে 1-বিউটিন।
আর এটার নাম হচ্ছে 2 বিউটিন। তাই দেখো এই ডাবল বন্ড এখানে 1 নম্বর পজিশন আছে, এই ডাবল বন্ড এখানে 2 নম্বর পজিশন আছে। এদের আবার দেখতে হবে, কিন্তু অবশ্যই মনে রাখবে মেন জিনিস হচ্ছে এদের যাই ডিফারেন্স থাক না কেন এদের কিন্তু আণবিক সংকেত সেম থাকতে হবে। তো এখানে কার্বন আছে 4টা, C4, হাইড্রোজেন আছে 3 2 5 6 2 8, 8টা। ঠিক আছে, এখানেও দেখো 3 3 6 আর 2 8, তাহলে C4টা তো দেখতেই পাচ্ছ, হাইড্রোজেন 8টা আছে। তো এদের আণবিক সংকেত দুটোর ক্ষেত্রে সেম, কিন্তু ডাবল বন্ডের অবস্থান চেঞ্জ হয়ে গেছে। মিথাইলই থাকতে হবে এমন কোনো শাখায় থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই। তোমাদের যে কার্যকরী গ্রুপটা আছে বা যেই থাক না কেন সে যদি সেম জিনিস আছে কিন্তু অবস্থান চেঞ্জ হয়ে যাচ্ছে, সেম জিনিস কিন্তু অবস্থান চেঞ্জ, তাহলে কিন্তু সেটাকে আমরা অবস্থান গঠিত সমবায়বতা বলবো। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, চলো আমরা আর একটা দেখে নিই। এটার নাম কি 1-প্রোপানল। এটার নাম কি 2-প্রোপানল। তাহলে বুঝতে পারছো প্রোপান 1 অল বা 1-প্রোপানল, প্রোপান 2 অল বা 2-প্রোপানল। তো এটাতে দুজন দেখতে পাচ্ছ যে এখানে যে ওইচ গ্রুপটা আছে সেটা 1 নম্বর পজিশনে আছে, এখানে যে ওইচ গ্রুপটা আছে সেটা 2 নম্বর পজিশনে আছে। তাহলে দেখো এর অবস্থান চেঞ্জ হচ্ছে, কিন্তু যদি তুমি এর দেখো কার্বন সংখ্যা, হাইড্রোজেন সংখ্যা, অক্সিজেন সংখ্যা অর্থাৎ আণবিক সংখ্যা দেখো, তাহলে এর ক্ষেত্রে আর এর ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে সেম আসবে। কিন্তু এরা এদের যে ওইচ গ্রুপটা আছে এদের কার্যকরী গ্রুপও সেম আছে, এখানে ওইচ এখানে ওইচ আছে, কিন্তু অবস্থানটা কার্যকরী গ্রুপের যে অবস্থানটা ওটা কিন্তু বিভিন্ন জায়গাতে আছে। তাই এটা কিন্তু অবস্থান গঠিত সমবায়বতা। বোঝা গেল ব্যাপারটা? ঠিক আছে, চলো এবার যদি আমরা দেখি তাহলে এবার কি দেখতে পাচ্ছি, কার্যকরী গ্রুপ গঠিত সমবায়বতা দেখতে পাচ্ছি। তাহলে এবার চলো কার্যকরী গ্রুপ গঠিত সমবায়বতার দিকে এগিয়ে যাই। দেখো কার্যকরী গ্রুপ গঠিত সমবায়বতা আমি এর আগেও তোমাদেরকে দেখিয়েছি প্রথমেই, যে এটা ইথার, ঠিক আছে, ডাই মিথাইল ইথার বা মিথক্সি মিথেন, যেটা তুমি আইপিএসি নাম করো, তাহলে এটা ডাইমিথাইল ইথার কিংবা মিথক্সি ইথেন, মিথক্সি মিথেন সরি। এবার CH3CH2 হয়েছে, এটাকে বলা হয় জানো তোমরা ভালো করে ইথানল, এটাকে বলা হয় ইথানল। এর যদি দেখো যে দুটো কার্বন আছে C2, H6টা আছে, অক্সিজেন একটা আছে। এখানেও দেখো দুটো কার্বন আছে, H3 2 5 1 6, 6টা আছে আর অক্সিজেন একটা আছে। এখানে দেখো এদের আণবিক সংকেত সেম, কিন্তু এদের যে কার্যকরী গ্রুপটা সেটা কিন্তু আলাদা। এর কার্যকরী গ্রুপ OH মানে অ্যালকোহল, আর এর কার্যকরী গ্রুপ ইথার। সুতরাং এদের যে ইথার আর অ্যালকোহলের যদি আণবিক সংকেত একই থাকে তাহলে ওরা একে অপরের কার্যকরী গ্রুপ গঠিত সমবায়বতা প্রদর্শন করে। ঠিক আছে, চলো আরও একটা উদাহরণ আমরা দেখে নিই। আরও একটা উদাহরণ আমরা দেখে নিই, ঠিক আছে। আরও একটা উদাহরণ আমরা দেখে নিচ্ছি। আরও একটা উদাহরণ কী দেখব, চলো কী দেখব আমরা দেখে নিচ্ছি। আরও একটা উদাহরণে দেখে নিব যে কী হচ্ছে। ধরো তোমার কাছে কীটোন আছে CH3COCH3, এটা কি অ্যাসিটোন বা কিটোন, বা যদি নামকরণ করো আইপিএসি তাহলে প্রোপান 2 অন বা 2-প্রোপানন। আর CH3CH2
CHO, এটা অ্যালডিহাইড। এখানে কার্যকরী গ্রুপ হচ্ছে অ্যালডিহাইড, এখানে কার্যকরী গ্রুপ হচ্ছে কিটোন। কিন্তু তুমি যদি দুজনের দেখো, আণবিক গঠন দেখো, আণবিক সংকেত দেখো, C3H6O, আর এখানেও দেখো C3H6O, দুজনের আণবিক সংকেত সেম কিন্তু কার্যকরী গ্রুপ আলাদা। তাহলে এটাকে আমরা বলবো কার্যকরী গ্রুপ গঠিত সমবায়বতা, কার্যকরী গ্রুপ গঠিত সমবায়বতা। তাহলে তোমরা আশা করি জিনিসটা বুঝতে পারছো, ঠিক আছে? এবার আমরা নেক্সট টপিক কী আছে তার দিকে চলে যাই। নেক্সট হচ্ছে মেটামারিজম। মেটামারিজমসটা কি? এটা আমি তোমাদের অফলাইন যেদিন পড়াবো সেদিন তোমরা পেয়ে যাবে, করাবো সেটা। তো এটা মনে রাখবে, এটা অফলাইন ক্লাসে করাবো পরের দিন, নেক্সট ডেতে। আর এই টটোমারিজম এটাও অফলাইন ক্লাসে আমরাই করাবো, ঠিক আছে? এই দুটো আমরা অফলাইন ক্লাসে করব, তাই এই দুটোকে স্টার মার্ক দিয়ে রাখলাম। আর বদ্ধ শৃঙ্খল মুক্ত শৃঙ্খল যে জিনিসটা, সেটা আমরা বুঝে নিই আজকে। বদ্ধ শৃঙ্খল মুক্ত শৃঙ্খল জিনিসটা বুঝে নিই। তো বদ্ধ শৃঙ্খল মুক্ত শৃঙ্খল জিনিসটা যদি বুঝতে হয় তাহলে কিভাবে বুঝবো আমরা দেখে নিই। বদ্ধ শৃঙ্খল মানে কি তোমরা জানো? যারা সাইক্লো বলতাম, আমরা নামকরণ শিখে নিয়েছি, তাই আমাদের সমস্যা হবে না। এটা সাইক্লো। তো তুমি যদি দেখো প্রত্যেকটাতে CH2 থাকে, এটা একটা সাইক্লো মানে বদ্ধ সিস্টেম। আর মুক্ত শৃঙ্খল CH3 CH2 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 CH3, এটা। এবার এখানে দেখো কার্বন কটা আছে? 5টা, 1 2 3 4 5। হাইড্রোজেন আছে 5 দুগুণা 10। এখানে কিন্তু কার্বন আছে 5টা কিন্তু হাইড্রোজেন আছে 12টা, ঠিক আছে? তাহলে কিন্তু এটা মুক্ত শৃঙ্খল বদ্ধ শৃঙ্খল সমবায় হবে না, কারণ এদের যে আণবিক সংকেত সেটা কিন্তু সেম হচ্ছে না, ঠিক আছে? কার্বন সেম থাকলেও হাইড্রোজেন সেম হচ্ছে না, অর্থাৎ আণবিক সংকেত সেম হচ্ছে না, সম্পূর্ণটাই সেম হতে হয়। এই কারণে এখানে যদি তুমি একটা ডাবল বন্ড দিয়ে দাও, তাহলে কিন্তু দুটো হাইড্রোজেন কমে যায়। তাহলে দুটো হাইড্রোজেন কমে গেল, কারণ একটা বন্ড এখানে বাড়লো, তাই এখানকার একটা হাইড্রোজেন কমে গেল। তাই জন্য এটা C5H10 হয়ে গেল। অর্থাৎ যদি ওপেন কোনো অ্যালকিন থাকে আর ওর সেম কার্বন সংখ্যা বিশিষ্ট যদি তোমার কোনো বদ্ধ শৃঙ্খল থাকে, একটাই ডাবল বন্ডওয়ালা কোনো ওপেন চেন আর সেম কার্বন সংখ্যা বিশিষ্ট যতটা ওপেন চেনে যতটা কার্বন আছে ততটা যদি কার্বন দিয়ে একটা বদ্ধ শৃঙ্খল হয়, তাহলে ওরা একে অপরের বদ্ধ শৃঙ্খল মুক্ত শৃঙ্খল সমবায়বতা। তবে এখান থেকে একটা জিনিসও শিকার আছে। এখানে দেখো এই জিনিসটা তো শিখলামই, বদ্ধ শৃঙ্খল মুক্ত শৃঙ্খল কীভাবে হচ্ছে না হচ্ছে। অবশ্যই একটা ডাবল বন্ড থাকবে, আর একটা ডাবল বন্ড যার মধ্যে থাকবে সেটা ওপেন চেন হবে, আর একটা বদ্ধ শৃঙ্খল হবে যার মধ্যে কোনো ডাবল বা ট্রিপল বন্ড থাকবে না। এটা তো বুঝতে পারলাম। তবে একটা জিনিস মনে রাখো, একটা বলয় আর একটা ডাবল বন্ডটা না বসানো পর্যন্ত কিন্তু সমান ছিল না, ঠিক আছে? তো একটা ডাবল বন্ড সমান সমান একটা বলয়, এটা মাথায় রাখতে পারো তোমরা। একটা ডাবল বন্ড সমান সমান একটা বলয়, একটা ডাবল বন্ড সমান সমান একটা বলয়, দুজনের মানটা ইকুইভ্যালেন্ট মানে সমতুল্য। তাহলে আমরা আজকে এই জিনিসটা করলাম, গঠনগত সমবায়বতা কমপ্লিট করলাম, ঠিক আছে? এইবার আমরা কি করব দেখে নিচ্ছি। এবার আমরা ত্রিমাত্রিক সমবায়বতা, এই জ্যামিতিক সমবায়বতাটা বুঝে নিই। জ্যামিতিক বা সিস্টেন্স সমবায়বতা আমরা এবার বুঝে নেওয়ার চেষ্টা করি জিনিসটা কী।
জ্যামিতিক বা সিস্টন সমবায়তা। জ্যামিতিক বা সিস্টন সমবায়তাটা কি? দেখো, সিস্টন সমবায়তা দেখবে এখানে কি হয়, কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে। কার্বনের ডাবল বন্ডে এটা সমতলে হয় এরকমভাবেই, একটা উপরে বন্ড, মানে এটা বন্ডের ওই সাইডে, ডাবল বন্ডের ওই সাইডে, আর ডাবল বন্ডের এই সাইডে। এখানে এ আর বি লেগেছে, এখানেও এ আর বি লেগেছে, এ নট ইকুয়ালস টু বি। ঠিক আছে, তো দেখো এই যে এই কার্বনের সেম গ্রুপগুলোই লেগে আছে এ আর বি, এই কার্বনেও সেম জিনিসগুলো লেগে আছে এ আর বি। তো যদি সেম গ্রুপগুলো ডাবল বন্ডের সেম সাইডে থাকে তাহলে আমরা বলবো সিজ। ঠিক আছে, আর কার্বন কার্বন ডাবল বন্ডটা যদি এটা অপোজিট সাইডে থাকে, ঠিক আছে, যদি এটা অপোজিট সাইডে থাকে, দেখো সেম জিনিস অপোজিট সাইডে আছে, অবশ্যই এ নট ইকুয়ালস টু বি হবে। ঠিক আছে, তাহলে এটাকে বলবো আমরা ট্রান্স। ট্রান্স, তাহলে এটাকে বলবো আমরা ট্রান্স। তাহলে একটা সিরিজ হলো, একটা ট্রান্স হলো। সিরিজটা কি, ডাবল বন্ডের সেম দিকে থাকলে দুটো জিনিস থাকলে পরে সিরিজ, ডাবল বন্ডের অপোজিট দিকে দুটো জিনিস থাকলে পরে ট্রান্স। তাহলে এটাকেই বলে সিরিজ ট্রান্স সমবায়বতা। ঠিক আছে, ধরে নাও একটা উদাহরণ দিয়ে যদি তুমি বোঝো, ধরে নাও কার্বন ডাবল বন্ড কার্বন আছে, এখানে এইচ আছে, এখানে সিএল আছে, এখানে সিএল আছে, এখানে এইচ আছে, তাহলে বলো তো এটা সিরিজ না ট্রান্স? তাহলে বুঝতে পারছো সিএল সিএল ডাবল বন্ডের অপোজিট দিকে আছে, তাহলে এটা ট্রান্স। গুড, ভালো জিনিস, সাবাস এভরিবাডি। ঠিক আছে, সবাই পারলে, আমি বুঝতে পারলাম। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। কিন্তু সিরিজ ট্রান্স শুধু ডাবল বন্ড থাকলেই হবে এমনটা নয়। যদি কোনো বলয় থাকে তাহলে বলয়ের উপরে কীভাবে থাকে বন্ডগুলো, যেন একটা উপরে আর একটা নিচ দিয়ে, তো ওটা যেহেতু আমরা আঁকতে পারবো না, তাই আমরা এইভাবে আঁকলাম। এটা বলয়ের উপর দিকে, এটা বলয়ের নিচের দিকে। তাহলে এখানেও এ বি আছে, এ বি আছে, এ নট ইকুয়ালস টু বি, দুটো গ্রুপ লেগে আছে। এ আর বি দুটো কিন্তু গ্রুপ আলাদা আলাদা, তো সেম জিনিসই লেগে আছে। দেখো দুটোতেই কিন্তু সেম জিনিস লেগে থাকবে, এই কার্বনেও আর এই কার্বনে, পাশাপাশি দুটো কার্বনেও। ডাবল বন্ডের ক্ষেত্রেও তাই ছিল, এখানেও এ বি লেগে আছে, তো এখানেও এ বি লেগে থাকবে, তাহলেই কিন্তু সিরিজ ট্রান্স হবে, নইলে কিন্তু হবে না। ঠিক আছে, সেম সেম জিনিসই লেগে থাকতে হবে, যেই দুটো এখানে থাকবে সেই দুটো এখানেও থাকবে, একই দিকে থাকতে পারে বা অপোজিট দিকে থাকতে পারে, কিন্তু থাকবে। দেখো এখানে এ দুটো সেম জিনিসগুলো উপরের দিকে আছে, বলের সেম দিকে আছে, তাহলে এটা হয়ে যাবে সিজ। আর যদি দেখো সেম দিকে না অপোজিট দিকে আছে, তাহলে এটার নাম হয়ে যাবে ট্রান্স। এখানেও এ নট ইকুয়ালস টু অবশ্যই বি, এ আর বি সমান হবে না। ঠিক আছে, সেম জিনিস হবে না। তাহলে বুঝতে পারছো সিরিজ ট্রান্স জিনিসটা কি? ঠিক আছে, সিরিজ ট্রান্স যদি হয়ে গেল, তাহলে এরপরে আমরা যাব এই সিরিজ ট্রান্সের মধ্যে। আমি কি বললাম যে এখানেও দুটো, যেই দুটো লেগে থাকবে এই কার্বনেও সেই দুটো লেগে থাকবে। ডাবল বন্ডের ক্ষেত্রেও একই, সি ডাবল বন্ড সি এর সাথেও এ বি লেগে থাকবে, তো এর সাথেও এ বি লেগে থাকবে, দুদিকে সেমই জিনিস লেগে আছে। কিন্তু যদি সেম জিনিস না থাকতো তাহলে কি হতো? তাহলে তো সিরিজ ট্রান্স হতো না, এটা তো বুঝতে পারলাম। কিন্তু তাহলে কি কোনো সমবায়তা হতো না? তাহলে কি কোনো সম্পর্ক হতো না? হতো। কী ধরনের সম্পর্ক হতো? ওটাকে আমরা বলি ই জেড, ই জেড সম্পর্ক। ই জেড সম্পর্কটা কী ধরনের? ঠিক আছে, ধরো বলছে যে কার্বন ডাবল বন্ড কার্বন আছে, এখানে এ, এখানে বি, ঠিক আছে, এখানে এ আর এখানে বি আছে।
সিস ট্রান্স আর একটাভাবে হবে, যদি তোমার আগে সিস ট্রান্সটা বলে দিই, সরি একটা ছুটে গেছে, সিস ট্রান্স বা জ্যামিতিক, যদি ধরো এখানে এ আছে আর এটা সি আছে, তো দেখো এখানে কিন্তু দুটোই কিন্তু এ আর বি আছে, এ নট ইকোয়ালস টু বি নট ইকোয়ালস টু সি, তাহলে এ বি সি একে অপরের সাথে এক সেম জিনিস না, অর্থাৎ এখানে একটা জিনিস সেম আছে আর একটা জিনিস সেম নয়, তাও সিস্টেন্স হবে। ঠিক আছে, আমি বলি এখানে দুটো জিনিস ছিল, এখানে দুটো জিনিস, কমপক্ষে দুই জায়গায় দুটো কার্বনে সেম জিনিস, একটা কমপক্ষে সেম জিনিস থাকতেই হবে। যেমন এখানে আগেরটা দেখলাম এ বি দুটোই এ বি মানে দুটোই সেম ছিল, কিন্তু এখানে দেখো দুটোই কিন্তু সেম না। এখানে কি হচ্ছে, দুটোই সেম না, একটা এ বি আর এখানে এ সি, অর্থাৎ যে কোনো একটা এটা সেম আছে। তাহলে যেটা সেম জিনিস আছে এই দুটো কার্বনেই, সেটাকে দেখবো একে অপরের কোন দিকে আছে, সেম দিকে আছে, তাই সিস। আর যদি এটা এরকম দাঁড়াতো এ বি আর এদিকে সি এ, তাহলে এই দুটো সেম জিনিস আছে, তাই দুটো অপোজিট দিকে আছে, তাই এটা হয়ে যাবে ট্রান্স। এ নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি। তাহলে সিস ট্রান্স আর একটা জিনিস ছিল, সেটা আমি বলে গেছিলাম, তাহলে এটা আমি দেখিয়ে দিলাম। এবার আমরা আবার ফিরে আসি ইজেডে। একটা উদাহরণ দেখা যাক। ধরে নাও কার্বন কার্বন ডাবল বন্ড আছে, এখানে ব্রোমিন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে ওইচ আছে, এখানে ধরে নাও যে আয়োডিন আছে। এবার তুমি বলো এই কার্বনের সাথে যুক্ত কী আছে, ও এইচ না, কিন্তু যে যুক্ত আছে ডাইরেক্টলি তাকে দেখবো ও। ও এর আণবিক ভর আর আয়োডিনের আণবিক ভরের মধ্যে কার বেশি, আয়োডিনের আণবিক ভর বেশি। আর এর মধ্যে বিআর যুক্ত আছে, এর মধ্যে হাইড্রোজেন যুক্ত আছে, অবভিয়াসলি বিআরের আণবিক ভর বেশি। তাহলে এই দুটোর মধ্যে আণবিক ভর বেশি, আর এই দুটোর মধ্যে এর আণবিক ভর বেশি, তাই দুই বেশি আণবিক ভর একে অপরের কোন দিকে আছে, অপোজিট দিকে আছে। তাহলে কী হবে, ই। তাহলে কী হবে, ই। অপোজিট দিকে থাকলে বলেছিলাম ই, আর সেম দিকে থাকলে পরে জেড। ধরো এরকমও থাকতে পারে, এই দুটোর মধ্যে অবভিয়াসলি এটার ওয়েট বেশি, আর এই দুটোর মধ্যে দুটোই কার্বন আছে প্রথমে, কিন্তু এখানে তিনটা হাইড্রোজেন, এখানে তিনটা সিএসটি, তো অবভিয়াসলি এর ওয়েটটা, এর আণবিক ভরটা বেশি। এটা সেম দিকে আছে, তাহলে এটা বলবো জেড। বোঝা গেল, আণবিক ভর বেশি কোনটা সেই হিসাবে ইজেডের নাম হবে। তাহলে ইজেড তুমি বুঝতে পেরে গেলে, তাহলে ইজেডও কোনো সমস্যা নেই। তাহলে দুটো যদি দুটো কার্বনে ডাবল বন্ডের সঙ্গে যুক্ত কার্বন দুটো যদি সেম গ্রুপ না থাকে, তাহলে আমাদের কাজ কি, দুটো প্রত্যেকটা কার্বনের মধ্যে কোনটাতে বেশি, তখন সিস ট্রান্স তো হবে না, তখন ইজেড হবে, তখন কোনটাতে বেশি ভর আছে, কোন কার্বনে আণবিক ভর বেশি বা অ্যাটমিক ভর বেশি দেখে নেব, যেটা অ্যাটমিক ভর বেশি সেটাকে আগে প্রাধান্য দেবো, আর একটা কার্বনের মধ্যে যেটা দেখবো অ্যাটমিক ভর বেশি তাকে প্রাধান্য দেবো। এই দুটো অ্যাটমিক ভর বেশি যারা থাকবে তারা ডাবল বন্ডের এক সাইডে আছে না বিপরীত সাইডে আছে, এটা নোটিস করলেই তোমার উত্তর তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার একটা জিনিস আছে, সেটা হচ্ছে নাম অক্সিম। অক্সিম যে যৌগ হয় অ্যালডক্সিম, সেই অ্যালডক্সিম যৌগ কাকে বলে, সি ডাবল বন্ড এন, নাইট্রোজেনের লোন পেয়ার থাকে, আর এর সাথে একটা ওইচ যুক্ত থাকবে, আর এখানে এইচ থাকবে, সে এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে, যে কোনো জায়গায় থাকবে। আর এখানে সিএসসি থাকতে পারে, C2H5 থাকতে পারে, বেঞ্জিন বলে থাকতে পারে, যাই থাকতে পারে, সেটা আমার ইম্পর্টেন্ট না। আমার যেটা এটাতে কিছু লিখলাম না মানে এটা ইম্পর্টেন্ট না, আমার ইম্পর্টেন্ট হচ্ছে এটা। তো এটা হচ্ছে এর ক্ষেত্রে কী বলবো, সিন আর অ্যান্টি হয়, সিন আর অ্যান্টি হয়, মনে রাখবে অ্যালডক্সিম, এটা কী বলা হয়, অ্যালডক্সিম। ঠিক আছে,
অ্যালডক্সিমের ক্ষেত্রে দেখো এইখানে কার্বন আর নাইট্রোজেন ডাবল বন্ড আছে। এখানে তুমি কি দেখবে নাইট্রোজেনের মধ্যে যুক্ত OH আর কার্বনের সাথে যুক্ত H, এই দুটো কোন সাইডে আছে। ঠিক আছে, যদি একই দিকে হয় তাহলে সিন, যদি বিপরীত দিকে হয় তাহলে অ্যান্টি। তো এটা বিপরীত দিকে আছে তাই এটা হয়ে যাবে অ্যান্টি। এখানে যা ইচ্ছা থাক, আমার দেখে লাভ নাই। ঠিক আছে, আর যদি এরকম হতো ওই চারে সেম দিকে আছে তাহলে এটা কী হবে সিন। তাহলে সেম দিকে থাকলে সিন, বিপরীত দিকে থাকলে অ্যান্টি। এটা কার ক্ষেত্রে হবে? অ্যালডক্সিমের ক্ষেত্রে। অ্যালডক্সিম মানে CH ডাবল বন্ড নাইট্রোজেন OH, এইটা থাকবে, এটাকে বলে অ্যালডক্সিম। এইচ আর OH-এর অবস্থান দেখেই এখানে সিন অ্যান্টি ডিসাইড হয়। তাহলে তোমরা আজকে সমবায়তা কমপ্লিট করলে, পরের দিন দেখা হচ্ছে নেক্সট সমবায়তা বাকি জিনিসগুলো নিয়ে, অলৌকিক সমবায়তা নিয়ে দেখা করবো পরের দিন। তো আজকে এইটুকুরা থাকলো, পরের দিন পড়া আমি ক্লাসে নিব, তোমরা ভালো করে পড়ে আসবে। থ্যাংক ইউ।